ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। আমরা আজকে কভার করতে চলেছি আরও একটা দুর্দান্ত সাকসেস স্টোরি। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন স্যার সোহম সেন। তিনি এবারে 2022-এ WBCS পরীক্ষায় এক্সিকিউটিভ পেয়েছেন এবং তার র্যাঙ্ক ছিল 16। স্যারকে আমরা অনেক অনেক ইনভাইট করছি, অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই পডকাস্টে। থ্যাংক ইউ। তো স্যার, আমরা একদম বেসিক থেকে কিছু প্রশ্ন করবো আপনাকে, কারণ অ্যাসপিরেন্টরা তাদের আমাদের পোস্ট সেকশনে বেশ কিছু বেসিক প্রশ্ন করতে বলে আপনাদের মতো টপার, আপনাদের মতো বাংলার গর্বদেরকে। তো স্যার, প্রথম বেসিক প্রশ্নটা হচ্ছে, আপনাকে তো আমরা জানতে পারছি আপনি সিজিএলে কর্মরত ছিলেন এই মুহূর্তে। তো সেক্ষেত্রে এই সিজিএল এবং WBCS এবং আপনি কলেজের পরেই হয়তো আপনি এটার প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন, তো সেক্ষেত্রে এই পুরো জার্নিটাকে যদি একটু সংক্ষেপে বলেন, যে সিজিএল থেকেই বা WBCS কেন, নাকি WBCS আগে থেকেই প্রি এক্সিস্ট করেছিল? না, আমার প্রথম থেকেই টার্গেট বা অ্যাম্বিশন যাই হোক না কেন, সেটা কিন্তু সিভিল সার্ভিসই ছিল। WBCS পরীক্ষাটাই আমার অ্যাম্বিশন ছিল, ওই পরীক্ষাটা আমার ড্রিম ছিল বলা যেতে পারে। তো এবার আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমার স্ট্যাটিস্টিক্সে অনার্স ছিল, বিএসসি স্ট্যাটিস্টিক্স অনার্স ছিল। সেটা কমপ্লিট করবার পরে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি, আমি ডাইরেক্টলি এই সিভিল সার্ভিসের প্রিপারেশনের দিকে চলে যাই। এবার সেই ফেজটাতে ঢুকে পড়বার পরে সেই অ্যাসপিরেন্ট ফেজটাতে এবার এটা একটু দেখলাম স্টাডি করে যে WBCS এর ক্ষেত্রে প্রিলিমস এবং মেন্স, এই যে দুটো স্টেজের মধ্যে যেহেতু একটু বেশ খানিকটা সময়ের ব্যবধান থাকে এবং পুরো প্রসেসটা একটা পরীক্ষা কমপ্লিট হতে প্রায় 3 বছরের কাছাকাছি লাগছে। তো সেক্ষেত্রে মাঝের যে সময়টুকু, সেই সময়টা কিন্তু নিজেকে প্রিপারেশনটাকে ধরে রাখবার বা নিজেকে নিজে মোটিভেট করবার একটা বিষয় থেকে যায়। তো সেই জন্য আমি একটু এক্সপ্লোর করা শুরু করি যে WBCS এর যে সিলেবাস আমরা জানি যে প্রিলিমস মেন্স পার্সোনালিটি টেস্ট, তিনটে তো এর পোর্শন রয়েছে। তো এবার এখানে জেনারেল স্টাডিজ রয়েছে, ম্যাথস থাকে, জিআই থাকে, দুটো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার এবং তার সাথে অপশন। তো এর যে জিএস পোর্শনটা রয়েছে এবং অঙ্ক আর জিআই এর যে পার্টটা রয়েছে, আমি এটা দেখা শুরু করি যে এর সাথে অ্যানালোগাস এমন কি কি পরীক্ষা আছে যেটা এই প্রিপারেশনটা নিলে এর সঙ্গে দেওয়া যেতে পারে। এবার প্রত্যেকটা পরীক্ষারই কিছু নিজস্ব টেম্পারমেন্ট থাকে, কিছু নিজস্ব ইউনিকনেস থাকে। তো তার জন্য একটু একটু কাস্টমাইজেশন এবং মডিফিকেশনের দরকার হয়, বাট মূলত বেসটা যদি থাকে তো সেক্ষেত্রে একটু কাজ করলে আলাদা করে সেটা করা যেতে পারে আর কি। তো এইটা করতে গিয়ে আমি দেখি যে WBCS এর জিএস এর প্রিপারেশন, যেহেতু অঙ্ক আর জিআই একটা পুরো পেপার রয়েছে এই মুহূর্তে, যা স্কিমটা রয়েছে এক্সামিনেশনে, এবং সেটা খুব দ্রুত করতে হবে। তো সেইটা থেকে আমার মনে হয় যে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষাটা সাব সিলেকশন কমিশনে এটা দেওয়া যেতে পারে। এবং আমি প্রথম 2022 সালে যে সিজিএল সেটা দিই, সেখান থেকে আমি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ পোস্টে সেখানে ছিলাম। তারপর আমি 23 সালে সিজিএল দিয়ে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম CBIC-তে, এবং তারপরে এখন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে আছি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে, CGL 24 দিয়ে। তোমরা প্রত্যেকেই একটা জিনিস বুঝতে পারলে, এই বছরের WBCS-এ কিন্তু একটা নিদারুণ বদল বা কোনো একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। সেই চেঞ্জটা হচ্ছে, একটা সময়তে অনেকেই আমরা বলতে শুনেছি, যদিও সবাইকে নয়, সেটা হচ্ছে স্যালারি স্কেল, পে স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাটার করে, কিন্তু আবার কিন্তু এটা প্রমাণ হচ্ছে সিভিল সার্ভিস অলসো ম্যাটার্স। তো স্যার কিন্তু শুরু থেকে WBCS-কেই নিজের মননে রেখেছিলেন এবং একটা সময় কিন্তু স্যার WBCS ক্র্যাক করেও দেখালেন। তো সেক্ষেত্রে স্যার, দ্বিতীয় প্রশ্ন যেটা আমি আপনার কাছে রাখবো, সেটা অবশ্যই একটা লাইফস্টাইল অ্যান্ড চ্যালেঞ্জেস জনিত। সেটা হচ্ছে, যখন আপনি সিজিএল জয়েন করে ফেললেন, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে ওই সময় আমাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও চলে আসে। কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার সাথে সাথে আমাদের জীবন থেকে অনেকটা সময় সেখানে অকুপাইড হয়ে যায় এবং তার সাথে অনেকটা মানে ওই আর কি ড্রেইন আউটও হয়ে যায় অনেকটা এনার্জি। তো আপনি এইরকম একটা পরিস্থিতিতে এইরকম একটা শক্তিশালী এক্সামের প্রিপারেশন কীভাবে নিয়েছিলেন? তখন কেন মনে হয়নি যে ঠিক আছে, একটা চাকরি তো পেয়ে গেছি, সিভিল সার্ভিসটা না হলে হয়? সিজিএল চাকরিটা পেয়েছিলাম, কিন্তু সেটা করাটা তো সেই মুহূর্তে লক্ষ্য ছিল না, লক্ষ্যটা সিভিল সার্ভিসই ছিল। এটা একটা বড় কারণ প্রিপারেশনটা চালিয়ে যাওয়া। কারণ অ্যাকচুয়ালি সিজিএল যে পরীক্ষাটা, সেটাকে আমি একটা প্ল্যান বি হিসাবে বা একটা অল্টারনেটিভ জায়গা হিসাবে দেখেছিলাম। হ্যাঁ, আর পোস্টাল ডিপার্টমেন্টে আমি যখন জয়েন করি, তখন যেহেতু আমাদের কাউন্টার অপারেশন করতে হতো, কাউন্টারে বসতে হতো, প্রচুর পরিমাণে পাবলিক ডিলিংস, কনভারসেশন করতে হতো পাবলিকের সাথে, নানান রকম বিষয় ছিল। সেক্ষেত্রে বাড়ি ফিরে এসে পড়াটা প্রথম প্রথম দিকে একদমই হয়ে উঠতো না, কারণ পুরোপুরি একটা এক্সস্টেড ব্যাপার থাকতো। কিন্তু আমি এরকম ভাবে দেখি যে এরকম চলতে থাকলে তো আলটিমেটলি প্রিপারেশনটা হবে না। তো তখন এটা মনে করে নিই যে এইভাবেই করতে হবে, এবং সেটা নিজেকে জোর করে পুশ করার চেষ্টা করি। ফিরে এসে হয়তো মাথা যন্ত্রণা করছে বা হচ্ছে কিছু সমস্যা হচ্ছে,
তো এইগুলোর মধ্যেই জোর করে যখন নিজেকে পুশ করা আরম্ভ করলাম, তখন আস্তে আস্তে ওই ব্যাপারটাও হ্যাবিচুয়েটেড হতে আরম্ভ করলো আর কি। তো তারপরে আর খুব একটা অসুবিধা হয়নি। বেশ। কারণ স্যার আপনি একজন টপার এবং আপনি প্রচুর অ্যাসপিরেন্ট নার্ভ বোঝেন, কারণ আপনি নিজেও অ্যাসপিরেন্টই ছিলেন। তো সেক্ষেত্রে একটা স্টেবিলিটি এসে যাওয়ার পর অনেকেই হয়তো নিজের ড্রিম থেকে ডাইভার্টেড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা হয়ে থাকে যে স্টেবিলিটি না এলেও অনেকে অনেক প্রেশার থেকেও ডাইভার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এমন একজন মানুষ যিনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার পরও কিন্তু যখন শারীরিকভাবে ড্রেইন আউট হয়ে যখন বাড়ি ফিরছেন, তখনও সিভিল সার্ভিসের এতগুলো সাবজেক্টে আপনি আবার পড়েছেন। তো এইটা সত্যি, এই জিনিসটা অ্যাসপিরেন্টদের উচিত, তোমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টা থেকে এখানে এক্সপিরিয়েন্স এখানে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা, এটা হলে কি হয় যে অনেকটা রিলিফ লাগে, যে মনে হয় যে একটা ব্যাকআপ তো রয়েছে। এবার ফলে আগে যতটা প্রেশার নিয়ে প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে হতো, তো এক্ষেত্রে একটু রিল্যাক্সড হইতে হয়তো মানে প্রিপারেশনটা করা যায় বলে আমার মনে হয়, যে কোথাও একটা গিয়ে একটা সাপোর্ট রাইট পিছনে আসবে। রাইট তো সেই জন্য মানে এবার প্রেশার লেস ভাবে যখন প্রিপারেশনটা করা যায়, তখন সেই কাজটা মানে আরেকটু বেটার হয় বলে আমার মনে হয়। একদম। তো এবার চলে আসছি অ্যাসপিরেন্টদের কিছু প্রিয় প্রশ্নে, যেটা তারা দীর্ঘ 5 থেকে 6 বছর 7 বছর ধরেই আপনাদের মতো টপারদেরকে করে আসছে, সেটা প্রিলিমস মেন্স এই প্রিপারেশন এবং তার বুক লিস্ট। তো স্যার আপনি একটু কাইন্ডলি বলুন প্রিলিমস এবং মেন্স এর জন্য আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, এবং সাবজেক্ট ওয়াইজ যদি কিছু বুক লিস্ট রেফার করেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। প্রথম কথা হচ্ছে যে প্রিলিমস এবং মেন্স দুটোই আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, এটা দেখতে হবে যে দুটোই কিন্তু এমসিকিউ প্যাটার্নে হচ্ছে। এবার প্রিলিমসে এমসিকিউ যে ডিফিকাল্টি লেভেলটা থাকে তার থেকে বেশি ডিফিকাল্টি লেভেল থাকে মেন্সে। তো আমার এটাই বক্তব্য যে আমার মনে হয়েছে যে প্রিলিমস এবং মেন্সের সেগ্রিগেটেড প্রিপারেশন বলে কিছু হয় না, যে প্রিপারেশন শুড বি ইন্টিগ্রেটেড, মানে প্রিলিমস এবং মেন্স দুটোর একটাই প্রিপারেশন হয়। এবার মেন্সের জন্য অনেকটা বেশি খুঁটিয়ে পড়তে হয়, যেটা প্রিলিমসে হয়তো একটু সুপারফিশিয়ালি কোয়েশ্চেন বলতে জিজ্ঞেস করা হয়, আরো ডিপ থেকে মেন্সে জিজ্ঞেস করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি যদি মেন্সের প্রিপারেশনটা ভেবেই প্রিপারেশনটা নিয়ে থাকি এবং আমার যদি ইনডেপথ করা থাকে, সেক্ষেত্রে যে সহজ বা একটু সুপারফিশিয়াল যে কোয়েশ্চেন্স গুলো আছে, উপর উপর থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো তো ইজিলি করা যায়, আর একটু কনসেপচুয়াল ভিতর থেকে প্রশ্ন করলেও সেগুলো প্রিলিমসে অ্যান্সার করা যায়। ফলে প্রিলিমসের জন্য প্রিপারেশন আলাদা করে করা, এইটা এই মুহূর্তে যে স্কিম রয়েছে এক্সামিনেশনে ডাব্লিউবিসিএস এ, সেক্ষেত্রে এটা খুব একটা মিনিংফুল নয় বলে আমার মনে হয়। প্রিলিমস এবং মেন্স একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন হওয়া উচিত। এবং আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, সেটা হচ্ছে যে আমি প্রিলিমস পরীক্ষার আগে 2022-এ যে ডাব্লিউবিসিএস ছিল, তো আমি 2021 সালেও ডাব্লিউবিসিএস এর প্রিলিমস দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি 5-6 নম্বরের জন্য সেখানে আমি কোয়ালিফাই করতে পারিনি। সুতরাং 22-এর সময়টা আমি মানে কোনো কিছু আর ছেড়ে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি ডাব্লিউবিসিএস মেন্সের সমস্ত পিওয়াইকিউ গুলো প্রিলিমসের আগে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কভার করে যাওয়া যায়, এবং তার সাথে সাথে হচ্ছে ইউপিএসসি সিএসসির যে প্রিলিমসের প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়া। আর অন্যান্য যে বিভিন্ন রাজ্যগুলো আছে, যেমন ইউপিপিসিএস হতে পারে, সেটা বিপিএসসি ঝাড়খণ্ড পিসিএস হতে পারে, ত্রিপুরা পিসিএস এর কিছু প্রশ্ন পাওয়া যায়, এমপিপিসিএস ইউকে উত্তরাখণ্ড যেটা ইউকে পিএসসি বলে, রাজস্থানের যে পিসিএস আছে, হরিয়ানার যে আছে হিমাচলের, এই যে প্রশ্নগুলো এদের যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, এইগুলোকেও আমার মনে হয় যে একটু দেখে যেতে পারলে প্রিপারেশনটা আরেকটু মানে ভালো হয়, এটা আমার মনে হয়। এবং আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে হয়তো আজকে ইউপিপিসিএস এ একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো, সেটা হয়তো 3 বছর পরে ডাব্লিউবিসিএস এ বা হয়তো রাজস্থান বিসিএস এ জিজ্ঞেস করা হবে। বা একটা কোয়েশ্চেনের যে 4টে অপশন আছে তার মধ্যে একটা উত্তর হলো, বাকি 3টে অপশনকে কাল্টিভেট করলে দেখা যাবে যে সেই 3টে অপশনের উপর ভিত্তি করে অন্য একটা পরীক্ষায় কোনো মতো প্রশ্ন আছে। সুতরাং এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশনটা করতে হবে। বাকি অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখে নিলে, এবং তার সাথে সাথে স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো হচ্ছে তাদেরও যে জিএসএ প্রশ্নগুলো হচ্ছে সেগুলো একটু দেখে নিতে পারলে আমার মনে হয় যে ভালো হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেসপন্স। এরপর একটু স্পেসিফিক্যালি আমরা বুক লিস্ট নিয়ে কথা বলবো। ইতিহাসের জন্য মোটামুটি কি কি ধরনের বই ইনিশিয়ালি আপনি বিগিনারদেরকে রেকমেন্ড করবেন? পুরোপুরি আপনার উপরে, বিগিনার টু অ্যাডভান্সড আপনি যেটা চান। ইতিহাসের জন্য আমি যেটা করেছিলাম, এনশিয়েন্ট এবং মিডিয়াভিল হিস্ট্রির জন্য মূলত পুরমদালা দইয়া ম্যাডামের যে বইটা রয়েছে, সেটাকে আমি মানে আই ট্রাই টু ফলো দিস বুক রিলিজিয়াসলি, মানে একদম ভীষণ ভালোভাবে আমি এটা ফলো করার চেষ্টা করেছিলাম। এনশিয়েন্ট মিডিয়াভিলের জন্য আমি আর কোনো বই সে অর্থে পড়িনি বলতে পারি।
মডার্ন হিস্ট্রির জন্য আমি মূলত স্পেকট্রামটা ফলো করেছিলাম। স্পেকট্রাম থেকে বা সব চ্যাপ্টার স্পেকট্রাম থেকে আমি করিনি, কিছু কিছু স্ক্যাটার রিসোর্সেস থেকে করার চেষ্টা করেছি। আর মক টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মক টেস্ট দেওয়ার সময় যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের নিজস্ব যে নোট থাকবে সেখানে কিন্তু ইনকর্পোরেট করতে হবে, ভ্যালু এডিশন করতে হবে। মানে আমাদের নোটে যদি আমরা মক টেস্ট থেকে দেয়া যতই পড়া হোক না কেন, মক টেস্টে কিছু না কিছু নতুন তথ্য পাওয়া যাবে। এবার সেগুলোকে আমাদের যদি নোটে আমরা ইনকর্পোরেট করে নিই, তাহলে আমরা যতবার আমাদের নিজস্ব নোটটা রিভাইজ করবো, সেটা কিন্তু আমাদের তাহলে ওই ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে কিন্তু রিভাইজড হবে। ফলে নলেজটা আস্তে আস্তে বাড়বে এবং সেগুলো আস্তে আস্তে আরো বেশি করে আমাদের মনে থাকবে। সেই জন্য নিজস্ব নোটে মক টেস্ট দিয়ে ভ্যালু এডিশন করার ইনফরমেশন এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। রাইট। তো এই তো ছিল আপনার ইতিহাসের একটা হলিস্টিক প্রিপারেশন এবং দুটি বই, এছাড়াও বেশ কিছু নোটস আপনি ফলো আপ করেছিলেন। এরপর স্যার যদি ভূগোলে আসি, কারণ ভূগোলে তো আমরা জানি যে ভারতের ভূগোল এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোলের একটা রেফারেন্স থাকে। তো আজকের দিনে ছেলেমেয়েরা যদি সিলেবাস অপরিবর্তিতই থাকে, তাহলে তারা কীভাবে প্রিপারেশন নিতে পারে এবং আপনি কীভাবে নিয়েছিলেন? ভূগোলের ক্ষেত্রে আমি যে বইটা পড়েছিলাম, ভূগোলের ক্ষেত্রে আমি আমার সোর্সকে খুব একটা মানে বেশি মাল্টিপ্লাই করিনি। মূলত কার্তিক চন্দ্র মন্ডলের যে ভূগোলের বইটা আছে সেটাই আমি খুব ভালোভাবে ফলো করবার চেষ্টা করেছি এবং সেটা থেকেই মোটামুটি আর বইটা হচ্ছে মানে মোটামুটি আমার মনে হয়েছে যে লোডেড উইথ ইনফরমেশন। তো সেই ইনফরমেশন গুলোকে একটু মনে রাখাটা সেটা একটু মানে চেষ্টা করছি সবসময়, যে নতুন নতুন যে ইনফরমেশন গুলো, ভালো ভালো যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো এমসিকিউ থেকে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়ে থাকে, সেগুলো একটু মনে রাখবার চেষ্টা করেছি। আর পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে বলতে পারি যে পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে অনেক সময় হয়তো দেখা যাবে যে প্রশ্নপত্র হয়তো খুব বেশি প্রশ্ন এলো না, একবার হয়তো এলো না, দুবার এলো না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা ভালো করে আমার মনে হয় পড়া উচিত, কারণ দু একটা প্রশ্ন যদি একটু ভালোভাবে দিয়ে দেয়, সেগুলো যদি না করতে পারা যায় সেক্ষেত্রে সেটা মানে নাম্বারটা কমে যেতে পারে সেক্ষেত্রে। মানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটাকে নেগলেক্ট করাটা উচিত হবে না বলে আমার মনে হয়েছে। এই কারণে উচিত হবে না, কারণ পরবর্তীকালে গিয়ে যখন পার্সোনালিটি টেস্টে আমরা যাব, সেক্ষেত্রে কিন্তু নিজের জেলা সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে আমরা যদি প্রথম থেকে নেগলেক্ট করে দিই, পরে গিয়ে কিন্তু সেই জায়গাটাতে একটা অসুবিধা হওয়ার চান্স আমার মনে হয় যে তৈরি হয়। কারণ নিজের ডিস্ট্রিক্টটাকে খুব ভালো করে না জানলে, নিজের রাজ্যের ইতিহাস এবং ভূগোলটাকে ভালো করে না, এটা তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি এবং ইতিহাসটাকে আহ, ভালো করে পড়াটা উচিত বলে আমার মনে হয়। ঠিক স্যার। স্যার ভূগোল নিয়ে যখন আমরা কথা বলছি, তাহলে একটা বিষয় আমি চাই আমাদের বিগিনার অ্যাসপিরেন্ট যারা কিনা এই মুহূর্তে ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে, হয়তো এর আগে নাও নেয়নি তারা, তো আপনি যদি তাদেরকে একটু কাইন্ডলি এনলাইটেন করে দেন যে ভূগোলের প্রিপারেশনে ম্যাপের গুরুত্ব ঠিক কতটা, অর্থাৎ ম্যাপ বেসড স্টাডি আদৌ কি আজকে আছে, আর যদি থেকে থাকে কতটা? ভূগোলের প্রিপারেশনের ম্যাপটা মানে একটা অ্যাটলাস বই সবসময় সঙ্গে রাখতে হবে। আর আমি যেটা করেছিলাম যে ওই যে বড় বড় যে ম্যাপ গুলো পাওয়া যায়, তো দুটো ম্যাপ আমি, একটা পলিটিক্যাল এবং একটা হচ্ছে ফিজিক্যাল, এই দুটো ম্যাপ আমার ওয়ালে সবসময় লাগানো থাকতো। ফলে অবসর সময় সেটা আমি দেখতাম, মানে এমনি যখন পড়তে ভালো লাগছে না হয়তো, বা একটু রিল্যাক্স করতে ইচ্ছা করছে, তো গান শুনতে শুনতে বা কিছু করতে করতে, তো ম্যাপটার দিকে তাকিয়ে ধরুন কোনো একটা পার্টিকুলার নদী, যদি গঙ্গা নদীর কথা বলি, তো তার গঙ্গা নদীর উপনদীগুলো বাদিক থেকে ডান দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যেরকম অর্ডারে আছে, সেটা আমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ওয়ালে ম্যাপটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। এবার এটা করতে করতে কি হয় যে ম্যাপটা যদি শুধু দেখাও হয়ে থাকে, সেক্ষেত্রে আই মেমোরিটা তৈরি হয়। আই মেমোরির একটা ব্যাপার থাকে, তখন যখন পরীক্ষায় প্রশ্নটা আসবে মনে পড়বে যে চোখটা বুঝে যে আই মেমোরিটা তখন মানে রেকগনাইজ করিয়ে দেয় আর কি, যেরকম ছিল। খুব হ্যাঁ। দারুণ একটা আর পয়েন্ট এমনি কভার করা হলো, আই মেমোরি। আর আই মেমোরিটা কাজ করে ভীষণ, মানে এটা দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়। আর একটা শুধু নদীর কথা নয়, বিভিন্ন পর্বতের যে অর্ডারিং গুলো আছে, মানে মানে দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে দক্ষিণে প্রশ্নগুলো তো আসে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বা কাশ্মীর হিমালয়ের ক্ষেত্রে যে অর্ডারিংস গুলো আসে, ডাইরেকশন থেকে ডাইরেকশনে যে পর্বতের অর্ডার সেগুলো, বা মালভূমির যে অর্ডার গুলো, বা দুটো পর্বতের মাঝে কি আছে, দুটো পর্বতের মাঝে কি নদী আছে, মানে এই যে জিনিসগুলো, বা কোনগুলো পূর্ব বাহিনী নদী ভারতের, কোনগুলো পশ্চিম বাহিনী নদী, এইগুলো তোরকমভাবে মুখস্থ করে মনে রাখাটা পসিবল না। এটা বারবার ওই ম্যাপটা দেখা, এবং যেহেতু ম্যাপের উপরে নামগুলো লেখা থাকে যে এটাই নদী এটাই নদী, ফলে এই জায়গাটা ম্যাপটা বারবার একটু দেখতে হবে। মানে এমনি যদি কেউ দেখেও শুধু ম্যাপটা, তাহলেও তার মানে সাবকনসিয়াসে কিন্তু থেকে যাবে ইনফরমেশন, যেটা পরীক্ষার হলে হিট করবে কোশ্চেনটায়। রাইট স্যার। তো তোমরা প্রত্যেকেই বুঝেছো যে আজকের দিনেও ম্যাপ পয়েন্টিং বা ম্যাপ বেসড স্টাডির কিন্তু গুরুত্ব এখনও কমে যায়নি এবং ভবিষ্যতেও হয়তো কমবে না, বরং বাড়তে পারে। তো স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের আরেকটা সেগমেন্ট ফিলিপসেও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ মেইনসেও থাকে, সেটা পলিটি ইকোনমি সেকশন।
তো পলিটি এবং ইকোনমিটা বহু মানুষের ভয়, বহু ছাত্রছাত্রীর ভয় থাকে। তো পলিটি ইকোনমিটা আপনি আপনার সময় কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? পলিটিক্স ক্ষেত্রে যে বইটা মানে সব থেকে বেশি ফলোড হয় আর কি, মানে অ্যাসপিরেন্ট যারা সব থেকে বেশি ফলো করে আর কি, সেটাই আমি করেছিলাম। ওই এম লক্ষ্মীকান্তের যে বইটা আছে ইন্ডিয়ান পলিটি, সেটাই আমি পড়তাম মূলত। এবং বইটা তো খুব বাল্কি, প্রচুর ইনফরমেশন আছে, ফলে পুরো বইটা যে পড়ে ফেলেছি এটা আমি কখনোই ক্লেম করতে পারি না। অনেকটা পড়ার চেষ্টা করেছি, সেখান থেকে যেটুকু পেরেছি মনে রাখবার চেষ্টা করতাম আর কি। পুরো বইটা আমি অবশ্যই পড়তে অর্থাৎ পারিনি। সিলেক্টেড এবার চ্যাপ্টার্স পড়েছেন কি বেসড অন প্রিভিয়াস সিলেক্টেড পেপার? চ্যাপ্টার গুলো পুরোটাই পড়েছি। এবার মানে সবকিছু তো ভালো করে মনে থাকতো না আর কি। যেমন পিছন দিকে অনেকগুলো চ্যাপ্টার থাকে, ওই যে বিভিন্ন থাকে না, যে উত্তর পূর্ব ভারতের যে ওই অটোনোমাস কাউন্সিল বা এই রাইট। সমস্ত যেগুলো থাকে, যে এই যে জায়গাগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে অনেক সময় নেগলেক্টেড হয়, তো সেটা মনেও থাকে না অত। কিন্তু চেষ্টা করেছিলাম পড়বার। আর প্রথম দিকটা ফান্ডামেন্টাল, ডিপিএসপি, ইমার্জেন্সি প্রভিশন, প্রেসিডেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, এই যে জায়গাগুলো আছে, গভর্নর ইত্যাদি, এই জায়গাগুলোতে আর্টিকেল গুলো একটু ভালো করে মনে রাখাটা দরকার বলে আমার মনে হয়। এটা প্রিলিমস এর জন্য আমি বললাম, মেন্স এর জন্য তো আর্টিকেল গুলো তো আসে। আর শুধু আর্টিকেল নয়, তার সাথে হচ্ছে একটু মানে আন্ডারস্ট্যান্ডিংটাও থাকাটা উচিত, যে কি কি হলে কি হচ্ছে বিষয়গুলো, এইটা। আর একটা যেটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ মেন্স এর জন্য, সেটা হচ্ছে মেন্সে কিন্তু কেস ল আসে। মেন্সে কেস ল আসে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো যে এই কথাটা কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছে। তো এই কোয়েশ্চেন্স গুলো প্রিলিমসে জেনারেলি আসে না, এগুলো মেন্সে আসে। আর রিসেন্টলি যেটা ট্রেন্ড থেকে আমি দেখেছি, যে সাব সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসা আবার শুরু হয়েছে। ফলে এটা রেডি করার ক্ষেত্রে আমার মনে হয় যে ওই লক্ষ্মীকান্তের পলিটি পড়তে পড়তে বিভিন্ন জায়গায় তো রেফারেন্স থাকে, বিভিন্ন কেস লয়, যে এইখানে এটা বলা হলো, হয়তো গোলকনাথ কেসে এটা বলা হয়েছে, কৃষ্ণানন্দ ভারতীতে এটা বলা হয়েছে, এসআর বোম্বাইতে এটা বলা হয়েছে, মিনার্ভা মিলসে বলা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো থাকে, তো এইগুলো পড়তে পড়তে এর একটা আলাদা চার্ট নিজের যদি তৈরি করে নেওয়া যায় চ্যাপ্টার ওয়াইজ পড়তে পড়তে, তাহলে আমার মনে হয় যে ভালো হয়। হ্যাঁ, এটা হয়তো খুঁজলে হয়তো ডাইরেক্ট রেডিমেড নোটও হয়তো পাওয়া যাবে ইন্টারনেটে খুঁজলে, সেটা আমি জানি না। কিন্তু এটা আমি যেটা বলেছিলাম, যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে পড়তে পলিটি তো পড়ছি, তার সঙ্গে সঙ্গে যে কেস ল রেফারেন্স গুলো রয়েছে সেইগুলোতে একটা আলাদা জায়গাতে নোট ডাউন করা। এবং তারপর হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সের পিওয়াই গুলোকে দেখে নেওয়া, যে ওখানে কি কি আছে, সেখানে আবার কিছু নতুন পাওয়া যাবে হয়তো, সেগুলোকে নোট ইনকর্পোরেট করা। এবং তার সাথে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা সিএইচএস এর হোয়াট এভার, এই পরীক্ষাগুলোতে যে কেস লস গুলো এসছে, এখন আসছে, তো সেইগুলোকে দেখে সেগুলোকে নোট ডাউন করা এবং সেটাকে মাল্টিপল টাইমস রিভিশন করা। রাইট। মানে আমার আমার যতদূর মনে পড়ে, প্রায় 5 থেকে 6টা কেস ল বোধ হয় ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সে এসেছিল। ফলে কেস লটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমি যদি খুব ভুল না হই তাহলে লক্ষ্মীকান্ত যে লেটেস্ট এডিশনটা আছে তাতে কিন্তু বেশ কিছু কেসকেও অ্যাড করা হয়েছে, চ্যাপ্টারসও একটু হলেও বেড়েছে। একদম আচ্ছা আচ্ছা, লেটেস্ট আমার এডিশন। আমার অ্যাকচুয়ালি নতুন এডিশনটা নেই, আমার হ্যাঁ, আমি একটা পুরোনোটা জিএস নীল জিনিস রঙের যে পড়া বইটা থেকে ছিল। দেখলাম যে লেটেস্ট অ্যাকচুয়ালি ওনারা হয়তো ফিল আচ্ছা আচ্ছা। করেছেন যে সত্যি এবারে প্রচুর কেস স্টাডি আসছে, যেটা আপনাদের 2022-2021-এও এসেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টেও হয়তো সেগুলো আসছে। তো ইট হ্যাজ বিকাম মোর প্রমিনেন্ট, তো সেক্ষেত্রে হয়তো দেওয়া হয়েছে। তো স্যারের এই কথাগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। আমি কিন্তু এখানে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন করছি, যাতে তোমরা সামনেই প্রিলিমস আছে, তোমাদের প্রত্যেকের মধ্যেই একটা জল্পনা কল্পনা কাজ করছে। তো এই ভিডিওটা কিন্তু ভালো লাগতে চলেছে, আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও। আমি স্যারের এফবি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো, স্যারকে আমি এফবি থেকেই পেয়েছিলাম। তো তোমাদের যদি মনে হয় যে কোনো দরকার, তোমরা স্যার অব্দিও রিচ করতে পারো, এবং স্যার যদি ঠিক কনভিনিয়েন্ট ফিল করেন স্যার হয়তো রিপ্লাই করে দেবেন, অসুবিধার কোনো কারণ নেই। তো স্যার এরপর একটু চেষ্টা করবো যাতে। এক্স্যাক্টলি স্যার। তো এরপর চলে আসছি আমাদের ইকোনমিক্সের প্রিপারেশন, এটা নিয়ে মানে ইন্ডিয়ান ইকোনমি রাদার। তো ইন্ডিয়ান ইকোনমিটা নিয়ে প্রচুর ভয় স্যার ছাত্রছাত্রীদের, তো সেটা যদি একটু আপনি বলেন। ইকোনমিক্সে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে সিভিল সার্ভিস পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ইকোনমিক্সের পোর্শনটা আসে, সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স, সেটা কিন্তু মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ ভারতের যে অর্থনীতি এবং তার সাথে সঙ্গে মানি ব্যাংকিং, রিজার্ভ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংক বেসিক্যালি, ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, তো এই যে জিনিসগুলো এগুলো থাকে, ইনফ্লেশন, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো থাকে। এবার ইকোনমিক্সটাতে রিসেন্টলি যে মেন্সের ট্রেন্ড আমি দেখলাম, বা প্রিলিমসের কিছু কিছু ক্ষেত্রে, ইকোনমিক্সটা এখন আর শুধু ওই 5 ইয়ার প্ল্যানিং এ, কোন প্ল্যানিং এ কি বলা হয়েছিল, কত সালে কোন জিনিসটা করা হয়েছে, কত পার্সেন্ট এগ্রিকালচারে আছে, কি কি, মানে এই জিনিসগুলো, এগুলো তো অবশ্যই জিজ্ঞেস করা হয় বা হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ইকোনমিক্সের যে বিভিন্ন ইনসিডেন্টস গুলো আছে, অর্থাৎ ইনফ্লেশনের কথা যদি বলি, যে ব্যাংক রেট বাড়লে বা কমলে কি হবে, ইন্টারেস্ট রেট কিরকম ভাবে চেঞ্জ হলে মানি সাপ্লাইতে কিরকম তার এফেক্ট করতে পারে,
ন্যাশনাল ইনকাম কিভাবে, ব্যাপারগুলো সমস্ত যে বিভিন্ন ইকুয়েশনস গুলো থাকে না ইকোনমিক্সে, জিডিপি জিএনপির ক্ষেত্রে, রাইট। যে ধরলাম আমি একটা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ইকোনমিক্সের কোনো একটা, কিন্তু ভেগলি বলছি, এরকম একটা কিছু হয়তো এলো আর কি। এবার সেক্ষেত্রে জেড কমলো ওয়াই কমলো, তাহলে এক্স এর কি হলো, বা ওয়াই কমলো জেড কমলো, মানে এইভাবে বিষয়গুলোকে একটুখানি যদি ভাবা যায় আর কি, যে এটা হলে ওটা কি হবে। এবং পড়বার পর একটু অবসর সময় বসে নিজের মনে মনে ভাবনা চিন্তা করা, যে এইগুলো পড়লাম, আচ্ছা যদি এরকম হতো তাহলে কি হতো। এবার সেটা পরবর্তীকালে কোনো বই থেকে বা কোনো জায়গা থেকে ভেরিফাই করে দেখলাম যে ঠিক ভেবেছিলাম কিনা। এইভাবে একটু যদি সেলফ এক্সারসাইজ করা যায় ইকোনমিক্স এর এবার ক্ষেত্রে, স্যার এই তাহলে অ্যাডভান্স লেভেল অফ স্টাডি যেটাকে বেসিক থেকে শুরু করা উচিত, অর্থাৎ আমরাও দেখেছি যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু ইকোনমিতে একটা সময় ছিল এবং এখনো হয়তো আসতে পারে, তবে তো সংখ্যাটা অনেকটা কমে গেছে, স্ট্যাটিক প্রশ্ন, একদম সহজ ইনফরমেটিভ প্রশ্ন। কোশ্চেনের জন্য কিন্তু সবসময় হ্যাঁ। রেডি থাকতে হবে। হ্যাঁ, এবার সেই জন্য কিছু রিসোর্স যদি একটু বলেন, বিকজ ছাত্রছাত্রীরা শুরুর দিকে অনেকেই রমেশ সিং কিনে ফেলে, এবং খুব সত্যি কথা বলতে আমি এটা অন রেকর্ডই বলছি, বিকজ এতদিনে প্রায় 50টার উপর সাকসেস স্টোরি কভার করে ফেলেছি, তার বেশি হবে। তো সেখানে অনেক অফিসার এবং অনেক অ্যাসপিরেন্টের কাছ থেকে এটা জেনেছি রমেশ সিংটা ইনিশিয়ালি তাদের জন্য গ্র্যাস করতে মানে ইস্যু হয়েছিল, মানে পুরোটা, এবং তারা তখন গিয়ে আরও কিছু ইজি সোর্সের থেকে গিয়েছিল। তো স্যার এখানে আমি আপনার একটা আনবায়াসড ওপিনিয়ন চাই, যাতে ছাত্রছাত্রীরা প্রিলিমস আর হয়তো 6-8 মাস বাকি আছে খুব ভুল না হলে, তো যাতে তারা একটা আইডিয়া পায় যে ইকোনমিক্সের যদি কিছু অ্যাডভান্স কোয়েশ্চেনও আসে, যেমন 5 ইয়ার প্ল্যান থেকে কোনটা কোন মডেল, ওগুলো তো পেয়ে যাবে। যদি একটু অ্যাডভান্সভাবে পড়তে চায়, তাহলে কি কোনো অফলাইন বা অনলাইন কোনো রিসোর্সেস আছে, কোনো ম্যাগাজিন বা এনিথিং এলস, যা আপনি বলতে চান এক্ষেত্রে? ইকোনমিক্সের রমেশ সিং এর বইটা মানে আমিও কিনেছিলাম আর কি করবার জন্য, কিন্তু বইটা আমার মনে হয়েছে যে ভীষণ বাজে, মানে অতটাও হয়তো পড়ার দরকার নেই আর কি। মানে যতটা ইনফরমেশন ওখানে দেওয়া রয়েছে তার পুরোটা হয়তো আমার মনে হয়েছে যে মানে লাগবে না হয়তো। মানে প্রথম দিকে ওই বইটা থেকে একটু পড়ার চেষ্টা করেছিলাম, তারপর দেখলাম যে এটার মানে এই বইটার কস্ট বেনিফিট রেশিও আমার কাছে খুব বেশি আছে বলে মনে হয়নি। মানে প্রথম দিকে পড়তে গিয়ে একটুখানি খুব ফাস্ট চ্যাপ্টার, মানে অনেক কিছু রাইট স্যার। লেখা আছে, একটু অসুবিধা হতো। আমি সেই জন্য ইকোনমিক্সে পার্টিকুলার কোনো বই ভাবে মানে ফলো করতে আমার একটু অসুবিধা হতো, আমি একটু স্ক্যাটার্ড নোটসের দিকে গিয়েছিলাম। মানে একটু ইন্টারনেটে সার্চ করলে পিছনে সিভিল সার্ভিস ট্যাগ লাগিয়ে আর কি, তো এরকম প্রচুর টপাস নোট পাওয়া যাবে ইকোনমিক্সের ক্ষেত্রে। তো সেইগুলো বা এবং বিভিন্ন ইনস্টিটিউটেরও মানে বিভিন্ন কিছু রেডিমেড নোটস যেগুলো আছে সেগুলো পাওয়া যাবে, তো সেইগুলো দেখে এবং নিজে বিআইকিউস গুলো দেখে আর কি, যে সেখান থেকে কিরকম ভাবে পড়া যেতে পারে বা কি কোশ্চেন আসতে পারে, তো সেইটা বুঝে বুঝে নিজের মতো করে একটু নোট বানাবার চেষ্টা করেছিলাম আর কি। তো এইভাবে ইকোনমিক্সটা মূলত করেছি। রাইট স্যার। এরপর চলে আসছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, যে বিষয়টার বেঞ্চ পেপার নিয়েও ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে সায়েন্স পেপার স্যার, যেটা আমাদের প্রিলিমসেও থাকে এবং মেন্সে সেটা একটা অন্যরকমভাবেই সেটা জিজ্ঞাসা করা একটা স্পেশাল পেপারই। তো স্যার যদি সায়েন্স পেপারটা নিয়ে একটু বলেন যে হাউ টু প্রিপেয়ার সায়েন্স ফর ডাব্লিউবিসিএস। এবার সায়েন্সে যে প্রশ্নগুলো আসে সেগুলো অনেক ক্ষেত্রে যদি কেউ 9-10-এ একটু মানে ভালো করে পড়ে থাকে আর, তো অনেক সময় দেখা যায় যে সেগুলো সাবকনসিয়াসের মনে থেকে গেছে। তো সেগুলো থেকে অনেক সময় অনেক কোশ্চেনের উত্তর হয়ে যায়। আবার এরকম প্রশ্নও আছে, মানে আমার মনে পড়ছে না কোন ইয়ারে পার্টিকুলারলি, যে কোশ্চেনটাও মনে নেই। তো কোনো একটা ভিটামিনের প্রবাবলি কিছু একটা মানে ওটার কেমিক্যাল স্ট্রাকচার থেকে কোনো একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, তো এই এই প্রশ্নগুলোও আসে বা সহজ প্রশ্নগুলোও আসে। এবার দেখুন সায়েন্সের জন্য তো এবার শুধু 9-10-এর যা সায়েন্স থাকে সেই মতো প্রশ্ন কিন্তু সবসময় আসে না। মানে এমন বহু প্রশ্ন থাকে যেগুলো হয়তো একটু 11-12-এ সায়েন্সটা পড়া থাকলে বা দু একটা ফর্মুলা জানা থাকলে হয়তো একটু সুবিধা হতো এই প্রশ্নগুলো উত্তর দিতে। বাট তাই বলে এটা অবশ্যই রেকমেন্ডেড নয় যে পুরো 11-12-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা পড়ে ফেলতে হবে। তো সেক্ষেত্রে সায়েন্সটা আমি মূলত পিওয়াইকিউস গুলো করে গিয়েছিলাম। আর লুসেন্ট জিকের একটা বই পাওয়া যায়, মানে লুসেন্টের একটা সায়েন্সের বই আছে, মানে জিকের বইও আছে, তার সাথে আবার একটা সায়েন্সের ওদের একটা আলাদা এমসিকিউ বইও হয়। সম্ভবত নাকি? এমসিকিউ মানে এমনি চ্যাপ্টারও আছে, শিওর তার সাথে এমসিকিউ। এমসিকিউ ওদের করা থাকে। তো সেইটা তার সাথে হচ্ছে যে এসএসসির যে পরীক্ষাগুলো আছে তার যে সায়েন্সের প্রশ্নগুলো আসছে মেনলি পিওয়াইকিউস, এবং তার সাথে হচ্ছে লুসেন্টের বইটা, সেটাও খুব বাল্কি, মানে অনেকটা ইনফরমেশন আছে, পুরোটা মনে রাখা পসিবল না। এই যে ট্যাক্সোনমি যেগুলো অ্যানিমাল ক্লাসিফিকেশন, এগুলো তো ওভাবে অত পড়াটা মানে মনে রাখাটা একটু মানে সমস্যা হয়ে যায়, তো ফলে একটু পড়ে নিতে হবে, তারপর যতটা মনে থাকবে তার উপর ভিত্তি করে আর কি। মানে মূলত পিওয়াইকিউস গুলোর উপরে সায়েন্স আমি ভরসা করে ছিলাম আর কি। মানে ডাব্লিউবিসিএস এর এবং তার সাথে হচ্ছে এসএসসির এবং লুসেন্টের ক্ষেত্রে আরআরবি এনটিপিসি রয়েছে সায়েন্সের কোশ্চেন। এনটিপিসির ক্ষেত্রেও তো মানে সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেক্ষেত্রে ওদের প্রশ্নগুলো যদি দেখে যাওয়া যায় আর কি, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভালো হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।
এরপরে একটা টপিক নিয়ে আসছি, যেটা ছাত্রছাত্রীরা বুঝতে পারছো এতক্ষণে যখন তোমরা ভিডিওটা দেখে ফেলেছো। এবার অনুরোধ করবো তোমরা চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। প্রায় 1 বছর আমি চ্যানেলটাকে রান করাইনি, এবার মনে হয়েছে যে আই শুড, সেই জন্যই করছি। তো স্যার এর পরের প্রসঙ্গটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার শুরুতেই একটা প্রসঙ্গ রাখি, ছাত্রছাত্রীদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা বহু কন্ট্রোভার্সিও চলে থাকে বাংলায়। তার কারণ ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস দুটোই হয়তো সিভিল সার্ভিস, কিন্তু স্যার ইউপিএসসির ক্ষেত্রে আমি নিজে মেন্টর হিসাবে যেটুকু দেখেছি, ইউপিএসসির ক্ষেত্রে অনেকটাই, প্রায় 3 ভাগ জল 1 ভাগ স্থলের মতোই, প্রায় 3 ভাগ কারেন্ট অ্যাফেয়ার্সই হয়তো থাকে। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব এখন কতটা, এবং যে 25 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কীভাবে ট্যাকেল করা যেতে পারে। অনেক ছাত্রছাত্রীকে দেখেছি একটা বাল্ক অ্যামাউন্ট অফ টাইম তারা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনেই দৌড়চ্ছে, এবং তাদেরকে জিএস সাবজেক্টগুলো উঠছে না। সেটাও কি সত্যি একজন ডাব্লিউবিসিএস বিজ্ঞানের পক্ষে করা উচিত জাস্ট ফর 25 মার্কস? সেটা যদি একটু আপনি আলোকপাত করেন। আমি ব্যক্তিগতভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে কিন্তু খুব বেশি সময় দিয়েছি এটা আমি বলবো না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে বহু সময় দিতে গিয়ে সারাদিন ওই কারেন্ট অ্যাফেয়ার্স করছি। এখানে কি নোটিফিকেশন এলো ওই চ্যানেলে, ওখানে কি ভিডিও এলো, এখানে কি প্রাইজ পেলো, এখানে কি খেলা হলো, এবার এগুলো করতে গেলে না মানে যেটা একদম বেস জিএস প্রিপারেশন সেটা একটু হ্যাম্পার্ড হয় অনেক সময়। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করতাম না, ওই মোটামুটি 2-3 মাস পর পর ওই যে বিভিন্ন কম্পাইলেশনস গুলো পাওয়া যায়, সেই কম্পাইলেশনস গুলো থেকে একটু দেখে নিলাম আর কি। আর পরীক্ষার মোটামুটি যখন হয়, যে সময়টাতে হয় আর কি, তো তার আগে মোটামুটি 1 মাস আগে একটা বিগত 7-8 মাসের একটা কম্পাইলেশন সেটা আমি একটু জোগাড় করে নিতাম। সেটা অনেক সোর্সেস আছে, এটা আলাদা করে বলার কিছু নেই, এটা অনলাইনে পাওয়াও যায় বা এমনি নোটসও অনেক সময় থাকে। তো সেই জিনিসটা মানে পরীক্ষার আগে মোটামুটি বিগত 7-8 মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে দেখে নিই। এবার সেটা ওই 1 মাস ধরে একটুখানি রোজ হয়তো 1 ঘন্টা 1/2 ঘন্টা করে দেখলাম আর কি, এই করা। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে সোর্সগুলো পাওয়া যায় সেখানেও তো প্রচুর ইনফরমেশন থাকে। এবার সেখানে কিছু পার্টিকুলার চ্যাপ্টার থেকে ওই অ্যাওয়ার্ডস বা ইত্যাদি বিভিন্ন কোনো খেলার কাপ টাপ হতে পারে, বা নতুন যে রিক্রুটমেন্টস গুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গাতে উঁচু উঁচু পদ্ধতি নিজেরা হ্যান্ড রিটেন নোটস বানায়, নিজেরা অনেক সময় দেখি যে হ্যান্ড রিটেন নোটস বানানো তারা। তো এগুলো করে আমার মনে হয় যে মানে টাইমটা অন্য জায়গাতে ইনভেস্ট করলে হয়তো বেটার হয়। মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি রেডিমেড পাবো, তো তার পেছনে আলাদা করে সেটা যদি আমি জিএসএন নোটস বানানোর পেছনে সময় দিই, সেটা মনে হয় যে আমার একটা বেটার ইউটিলাইজেশন। তো আমি এটাই করতাম, পরীক্ষা যে সময় হয় তার আগে মোটামুটি 7-8 মাসের একটা কম্পাইলেশন নিয়ে সেটা একটুখানি দেখে যাওয়ার চেষ্টা করতাম, সেখান থেকে যতটা মনে থাকতো তার উপর ভিত্তি করে চেষ্টা করতাম। তো এই প্রশ্নটা স্যারকে করার আগেই আমার এই বিষয়টা শেয়ার করার পিছনে একটাই অভিসন্ধি ছিল, সেটা হচ্ছে যত ডাব্লিউবিসিএস পরীক্ষার পপুলারিটি বাড়ছে তত কিন্তু মেন্টার মেটেরিয়ালের আধিক্য বাড়ছে, ওর অতিরিক্ত আলো কিন্তু চোখে সমস্যা করতে পারে। তো সেই জন্যে তোমাদের অনেকের মুখেই আমি শুনেছি, যারা আমার ইংরেজি ব্যাচেও আছো, যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে খুব চিন্তায় আছে। অবশ্যই চিন্তা থাকা ঠিকঠাক, কিন্তু আমি এই ভিডিওটা যার সঙ্গে করছি তিনি অলরেডি একজন টপার, এবং তার মতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে সারাদিন ধরে সময় না দিয়ে সেই সময়টা জিএসএ বা তোমার অন্যান্য বিগ সাবজেক্টে দেওয়া ভালো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অনলি হোল্ড 25 মার্কস, বাকি 175 কিন্তু গেম চেঞ্জারও হতে পারে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে সব কিছুটা প্রেডিক্টেবল সবসময় হয় না। মানে আমি এমন দেখেছি কোনো একটা বছরে প্রচুর অ্যাম্বাসাডার থেকে কোশ্চেন দিয়েছে ডাব্লিউবিসিএস, কোনো বছরে প্রচুর স্কিম। তো সেক্ষেত্রে স্যার যেটা বললেন সেটা আমার মতে এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক স্টাইল, অন্তত মানে ডাব্লিউবিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য, ইউপিএসসি একদমই নয়, যে একটা কম্পাইলেশন তুলে নিয়ে করা। কারণ সত্যি বলতে কিন্তু জিএস এর পার্টটা যথেষ্টই হার্ড আসে, পুরো টোটালটা দেখতে গেলে খুব লেন্থি। তো স্যার অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নিউজ পেপারটা কিন্তু একটু পড়া উচিত। মানে আমার মনে হয় প্রত্যেকদিন সকালবেলা একটু নিউজ পেপারটা পড়ে নিলে কি হয়, ওটা পার্টিকুলারলি মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বার জন্য নিউজ পেপারটা পড়ছি এটা মনে না করে মানে নিউজ পেপারটা পড়ার জন্য নিউজ পেপারটা পড়ছি, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, যেটা কিন্তু এক্সাম হলে বুঝতে পারা যায় যেটা হয়তো পড়েছিলাম কোনোদিনও খবরের কাগজে। তো নিউজ পেপারটা পড়া উচিত, এটা মানে এটা কিছু এর কি বেনিফিট আছে এটা না ভেবে নিউজ পেপারটা পড়া উচিত বলে মনে হয়। এবং এই ভিডিওতে একটা দারুণ জিনিস তোমরা হয়তো জানতে পেরেছো, যেটা স্যার খুব সুন্দর করে শেয়ার করেছেন। প্রত্যেক বছর কোনো না কোনো ভিডিও আমি এরকম পেয়ে যাই যেখানে স্যার আই মেমোরির কথা বলেছেন। এটা খুব রিয়েলি ডিসকাসড হয়। এটা একটা স্যার দারুণ কথা বলেছেন, যখন আমরা কোনো কিছু বারবার করে চোখ বুলাই, ইভেন শোবার আগে হতে পারে, ঘুম থেকে উঠে হতে পারে, ওটা না সত্যি কোথাও না কোথাও স্টোর থেকে যায়। আমার এত শিক্ষা নেই, আমি বলতে পারবো ওটা কোথায় স্টোর থাকে, বাট সেটা কাজে তো লাগে। আই মেমোরি ম্যাটার করে, স্যার এটা শেয়ার করেছেন এই ভিডিওটা শুরুতেই।
তো স্যার এরপরে প্রিলিমস, আপনি বললেন প্রিলিমস মেন্স হলিস্টিক্যালি বলেছেন, তো স্যার মেন্সের তো এছাড়াও একটা কম্পালসারি বা ডেসক্রিপটিভ পেপার দুটো থাকে, বাংলা এবং ইংরেজি। তো স্যার এই বাংলা আর ইংরেজি কি সত্যি একটা গেম চেঞ্জার? যদি হয়ে থাকে তাহলে কেন এবং কীভাবে প্রিপারেশন নিয়েছিলেন? এটা কি সত্যি র্যাঙ্ক ডিসাইড করে? আসলে মানে এবার জিএস এর যে সোর্সেস গুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এবার যদি 100 জন পরীক্ষা দেয় তাহলে 100 জনই সেই সোর্সগুলো কিন্তু মানে সেগুলো কিন্তু ব্যবহার করছে। এবার কে কতটা এফিসিয়েন্টলি বা কে কতটা ভালোভাবে ইউজ করতে পারছে তার উপরে কম্পিটিশনটা জিএস এর ক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কিন্তু জিএস এর ক্ষেত্রে কি মানে মেটেরিয়ালটা সবার কাছেই এক, কারণ কারোর কাছে কিছু আনঅ্যাভেলেবেল নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু একটু ইউনিকভাবে লেখাটা লিখতে পারাটা এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ মেন্সে নাম্বারটা যতটা বেশি সম্ভব তোলাটা দরকার তো জরুরি, কারণ পার্সোনালিটি টেস্টে কত নাম্বার আসবে, কিভাবে কিরকম কি হবে এটা যেহেতু আগে থেকে আমরা বলতে পারি না। তো মেন্সে নাম্বারটা বেশি তোলা থাকলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় বলে আমার মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা এবং ইংরেজি, যেহেতু আমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ বাংলা আর কি, মানে মাতৃভাষা বাংলা, এবং তার সঙ্গে ইংরাজি, এই দুটোকে কিন্তু একটু লেখাটা অভ্যাস করা উচিত বলে আমার মনে হয়। এবং এখানেও কিন্তু নিউজ পেপারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, খবরের কাগজের একটা বিরাট বড় ভূমিকা আছে। আমি আগে বাংলার কথাটা বলছি। বাংলায় কোনো একটা মানে বহুল প্রচলিত যে দৈনিকগুলো আছে, খবরের কাগজগুলো আছে, সেটাকে নিয়ে আমি নাম বলছি না আলাদা করে কিছু। তো সেটাকে নিয়ে তার যে সম্পাদকীয় পেজে বাঁদিকে যে দুটো কলাম থাকে, সেইখানে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন লেখা বেরোয়। হ্যাঁ, এবং সেখানে কিন্তু অনেক তথ্যও থাকে। এবার যেটা করতে হবে, প্রথমে একটা মানে আমি যেরকম ভাবে করার চেষ্টা করেছিলাম আর কি, প্রথমে একটা স্কেলিটন তৈরি করে নিয়েছিলাম যে এই বিষয়ের উপর পিওয়াই কিংস গুলো দেখে যে এই বিষয়ের উপরে কিন্তু মানে লিখতে দেওয়া হচ্ছে। তো সেটা লিস্টিং করে নেওয়ার পরে কারণ আমি প্রত্যেকদিন খবরের কাগজ খুলেই মানে আই ইউজ টু সিক দোজ পার্টিকুলার টপিকস ওয়েদার দে আর অন দ্য এডিটোরিয়াল পেজ, যে এই বিষয়ের উপর কোনো লেখা কি এলো খবরের কাগজে, যদি আসে তাহলে কি এলো, কিভাবে তারা লিখলো, কি শব্দ তারা ব্যবহার করলো, শব্দ চয়নটা কিরকম, বাক্য গঠনটা কিরকম, কিভাবে তারা লিখছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি শব্দ চয়ন এবং বাক্য গঠনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। মানে এক্স আর ওয়াই দুজন একই কথা বলছে, কিন্তু এক্স যেভাবে ওটা প্রকাশ করছে ওয়াই এর মানে ওয়াই ইজ নট এবল টু আর্টিকুলেট ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। এখানে কিন্তু অনেকটা এখানে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ অনেক ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে না? ফলে খবরের কাগজ থেকে লেখার যে ধাঁচ, ফর্মাল লেখার যে ধাঁচ, এটা সব থেকে ভালো এই সম্পাদকীয় কলম থেকে বোঝা যায় বলে আমার মনে হয়। এবং যদি কোনো ভালো লেখা পাওয়া যায়, সেক্ষেত্রে ইনফরমেশন পাওয়া যায়, সেটাকে কিন্তু একটু নিজস্ব কেউ কম্পিউটারে করতে পারেন, কেউ খাতায় করতে পারেন, একটু কিন্তু নোট করে রাখা এবং কিছু ভালো ভালো লাইনস যেগুলো হয়তো লেখাটাকে একটু আলাদা করে দিতে পারে, সেগুলো কিন্তু একটু মানে খবরের কাগজ থেকে তুলে রাখলে এবং সেগুলো ঠিক জায়গা মতো পুশ করতে পারলে, ইফ ওয়ান ক্যান পুশ ইন হিজ অর হার পেপার ইন দি এক্সামিনেশন হল, সেটা কিন্তু ভালো একটা এফেক্ট করতে পারে আর কি নম্বরের ক্ষেত্রে বলে বলবো। এটা বাংলার কথা বললাম। আর ইংরেজির ক্ষেত্রেও নিউজ পেপারটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাপারটা একই। এবার এখানে একটা কথা বলি যে আজকে ইংরেজি নিউজ পেপার পড়তে পড়তে একটা খবর পেলাম, যেটা হয়তো ধরা যাক যে একটা ভায়োলেন্স এগেন্স্ট উইমেন, এর উপর একটা লেখা হয়তো ইংলিশ নিউজ পেপারে বেরিয়েছে। এবার ওখানে যে আঙ্গিকে লেখা হলো, যে ম্যানারে লেখা হলো, যে ইনফরমেশন গুলো দেওয়া হলো, সেটা কিন্তু আমি বাংলাতেও তো আসতে পারে, নারীদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে এগুলো হচ্ছে তার উপর কোনো লেখা বাংলাতেও আসতে পারে। তো এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু রাখতে হবে, মানে আমি ইংলিশ পেপার থেকে একটা ইনফরমেশন পেলাম, একটা ওয়ে অফ থিঙ্কিং পেলাম, সেটা কিন্তু আমি বাংলার পেপারেও সেই ইনফরমেশনটা ইউজ করে দিতে পারি। সিমিলারলি মানে সিমিলার থিং ওয়ার্কস ফর দ্য ইংলিশ পেপার অলসো, যে আমি বাংলা কাগজে একটা কোনো তথ্য পেলাম বা কোনো একটা দৃষ্টিভঙ্গি পেলাম, তো আই ক্যান ইউজ দ্যাট ইন মাই ইংলিশ পেপার অলসো। হ্যাঁ, তো এই জায়গাটা রাখতে হবে। আর একটু প্রথম দিকে লিস্টিং করানোটা উচিত বলে আমার মনে হয়, পিওয়াই কিউজ গুলো দেখে যে এই প্রশ্ন আসছে, এই ধরনের লেখা লিখতে দেওয়া হচ্ছে। তো ফলে এবার এই টপিকের উপর যেমন ধরুন একটা খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উইমেন, উইমেনের ওপরে যে ধরনের লেখা হতে পারে পিওয়াই কিউতে এসছে বা ইত্যাদি, হ্যাঁ, তো সেগুলো কিন্তু একটু রেডি করে নেওয়া উচিত এবং একটু কোটেশনস গুলো রেডি করে রাখা। উইমেন নিয়ে লেখা এলে আমি কি কি ইনফরমেশন দেবো, যে বিভিন্ন রিপোর্টস গুলো বেরোয় আমাদের উইমেন কমিশন ইত্যাদি, আরো যে বিভিন্ন তথ্যগুলো আছে, সরকারি যে পরিসংখ্যানগুলো আছে। এখানে একটা কথা বলি, যেহেতু পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, একটু যদি পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ডেটাগুলোকে পরীক্ষাতে বেশি করে দেওয়া যায়, জেনারেলি তো ভারতের ডেটাটাই সব থেকে বেশি মানে অনলাইন সোর্সে বেশি থাকে, তো একটু পরিশ্রম করে যদি ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক ডেটাগুলো আমরা খুঁজে বের করতে পারি, সেগুলোকে যদি আমরা একটু পার্টিকুলারলি ইউজ করতে পারি, সেটা একটু বেটার মানে হয় আর মানে তার ইফেক্টটা ভালো হয় বলে আমার মনে হয়।
থ্যাংক ইউ স্যার। স্যার এর পরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বিগত 5 বছরে যখনই কোনো ইউটিউবে সাকসেস স্টোরি এসেছে, একটা প্রসঙ্গ আমাদের টপাররা বলেছেন যে সেফ স্কোরের ব্যাপারে, প্রিলিমসে এত থাকলে একটা সেফ স্কোর হিসাবে ধরতে পারো। তো স্যার প্রিলিমসে কখনো কখনো 120-কে সেফ স্কোর বলা হতো, একটা বড় সংখ্যক সময় আমরা শুনেছি 120, 125 ইজ দ্য সেফেস্ট স্কোর এরকম ধরা হয়। তো স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে মেন্সে টোটাল এমসিকিউ পেপারে সেফ স্কোর কত বলা যেতে পারে, এবং অবশ্যই এই বাংলা এবং পেপারে কত থাকলে বলা যেতে পারে, মানে মোটামুটি ভাবে ধরা যেতে পারে? আমি ঠিক আছে। আমি কম্পালসারি ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, আমি শুধু এমসিকিউর কথাটা বলছি। এখন ডাব্লিউবিসিএস এর যে জিএস এমসিকিউ পেপারস গুলো আছে তাতে মানে 550+ তুলে রাখাটা ভালো বলে আমার মনে হয়। 550+ তুলতে চেষ্টা করতে হবে। আমার নিজেরও 550+ এর থেকেও তো একটু কম ছিল, মানে কিন্তু 550টা টার্গেট রাখা উচিত, যে 550 যেন আমি এক্সিড করে যেতে পারি, এটা রাইট। চেষ্টা করতে হবে। আর বাংলা এবং ইংরেজি ব্যাপারে কিছু মতামত আছে স্যার? এটা তো এইভাবে বলাটা একটু মুশকিল, মানে এটা তো ইংরেজির মানে ক্ষেত্রে যেমন অনেকে মনে করেন যে 140 বা 100-র নিচে নামা যাবে না, এরকম একটা ব্যাপার। 100-র নিচে নামাটা হয়তো একটু এফেক্ট করতে পারে রেজাল্টকে। এবার 120 এবার কিরকম কি নম্বর হচ্ছে বা কিরকম কি লিখছে, তবে এগুলো তো অনেক কিছু সাবজেক্টিভ ব্যাপার, অনেক কিছু নির্ভর করে রাইট, সেটা যে তো স্যার কিভাবে ঠিক। তাদের ইভ্যালুয়েশন হলো, তারা ইভ্যালুয়েশন করছেন, ঠিক। বা কিরকম সবাই লিখছে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। Right. এবার সববার যে সমান হারে নম্বর সবাই পায় ব্যাপারটা তো এরকম নয়। তো এক একবার দেখা যায় যে একটু সেটা তারতম্য ঘটে আর কি। তো সুতরাং 100-র উপরে মানে 120 থেকে 40 এই রেঞ্জটার মধ্যে যদি আনা যায় আর কি, তাহলে খুব ভালো হয়। এবার হয়তো সবসময় সেটা আসে না, কোনোবার হয়তো দেখা গেল যে 120টা খুব ভালো নম্বরে দাঁড়াচ্ছে, ঠিক। বা It এটা depends. ডিপেন্ড করে, মানে এটা It তোমার বলা depends. খুব মুশকিল, মানে একটা বেঞ্চমার্ক দেওয়া, মানে যতটা আমাদের হ্যাঁ, দিক থেকে আমরা একটা যতটা ভালো দেখে সম্ভব কাল্পনিক ততটা ধরে আমাদেরকে নিই। দিতে হবে। হ্যাঁ। তো স্যার এরপরে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বহু স্টুডেন্ট মনে করেন যে অপশনাল পেপার, অর্থাৎ যেটুকু ডেসক্রিপটিভ আছে আমাদের সিলেবাসে অপশনাল এবং এই বাংলা এবং ইংরেজি পেপার, সেটা কি মেইনসটার রেজাল্টের পরে প্র্যাকটিসটা শুরু করা উচিত? মানে প্র্যাকটিসটা কখন শুরু করা উচিত? সেটা কি প্রিলিমসের প্রিপারেশন যখন নিচ্ছি সেই সময় থেকেই কি প্র্যাকটিসটা করা উচিত, নাকি প্রিলিমসটা হয়ে যাওয়ার পর যখন আমি শিওর যে মোটামুটি প্রিলিমসে বা মেন্সের পরে অনেকে প্রিপারেশন নেন, অপশনালের প্রিপারেশনও নিতে দেখি যে লেখালেখিটা স্টার্ট করছে মেন্সের পরে, বাংলা ইংরেজিটা স্টার্ট করছে মেন্সের পরে, আজকের দিনে দাঁড়িয়ে সেফ কোনটা খেলা যেতে পারে? মানে মেন্সের পরে কি শুরু করাটা সেফ হবে, না মেন্সের আগে থেকেই প্রিপারেশনটা থাকা দরকার আজকে যেরকম সিনারিও? এখন কিন্তু মানে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর খুব অনেক দিন পর যে মেন্স পরীক্ষা হয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে ওইটুকু টাইম গ্যাপে যদি কেউ মনে করেন যে মানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজটা হয়ে যাবে, মানে সেটা একটু মানে দুঃসাহসিকতার পরিচয় হয়ে যাবে আর কি। মানে প্রথম থেকে সিলেবাসটা শুরু করা হলো, জিএসটিএস গুলো একটু রেডি হলো, তার খানিকটা পরে একটুখানি সেই অন্তঃশরীরে নদীর মতো এই প্রিপারেশনটা চালানো উচিত আর কি। মানে একটু সময় সুযোগ বুঝে হয়তো উইকেন্ডে দুদিন একটু বাংলা ইংরাজি লেখা হলো, কিন্তু অপশনালটা কিন্তু প্রথম থেকে করা উচিত। প্রথম থেকে তোমরা শুনতে পাচ্ছ অপশনালটা ভিডিওতে? প্রথম থেকে আমার কারণ অপশনালের সিলেবাসটা যেহেতু অনেকটা বড় থাকে, অপশনাল করা মানে মোটামুটি সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার সমান সিলেবাস থাকে মোটামুটি, যদি বলা যেতে পারে রাইট। নিঃসন্দেহে। তো সেইটা প্রথম থেকে করা এবং অপশনালের উত্তরগুলো লিখে প্র্যাকটিস করা, এই জিনিসটা মেন্সে পরে অবভিয়াসলি তার মোমেন্টামটা বাড়বে, সেটা সেই প্র্যাকটিসটা বাট আগে থেকে একটু করে রাখাটা উচিত বলে আমার মনে হয়। এরপরে চলে আসছি অপশনাল নিয়ে কিছু প্রশ্নে। তো স্যার আমি জানতে চাইবো আপনার অপশনাল কী ছিল, এবং সেই অপশনালের জন্য আপনি কী কী বুক লিস্ট এবং কী কী রিসোর্সেস ফলো করেছিলেন? অপশনাল আমার যেটা ছিল সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। বাট আমার স্ট্যাটিস্টিক্সে গ্র্যাজুয়েশন, কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য অপশনাল, এটা কেন, এটা অনেকে আমাকে জিজ্ঞাসা মানে করেছে। আমি তাদের জানতে একটা চাইছি, কথা, আমি রীতিমতো শখ খেয়েছি শুনে। মানে আমার আসলে অপশনাল বাংলা ভাষা পশ্চিমবঙ্গে সাহিত্য, লিটারেচার কারণ অপশনাল নিয়ে সাকসেস স্টোরি খুব কম কভার করার সুযোগ পেয়েছি, প্রথম হয়তো আমি আমার চ্যানেলে প্রথম করছি স্যার। বাংলা ভাষা ও সাহিত্য, কারণ একটা তো হচ্ছে বাংলাটা আমার ভালো লাগে, বাংলা সাহিত্য পড়তে, এবং এটার প্রতি একটা ন্যাক বলে না, যেটা ন্যাক থাকা, একটা প্যাশন থেকে যাওয়া কোনো একটা জিনিসের প্রতি। তো লিটারেচারটা পড়তে এবং সেটা নিয়ে ভাবতে এবং সেটা নিয়ে আলোচনা করতে, এটা আমার একটা ভালো লাগে মানে। এবং অপশনাল সাবজেক্টটাকে আমি কিভাবে দেখেছি, অপশনাল সাবজেক্টটা আমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সময় তো হয় যে একটা ফ্যাটিক আসে পড়তে পড়তে, রাইট। বারবার করতে করতে কি হয়, ইটস এ ভেরি কমন থিং ডিউরিং দি লাইফ অফ অ্যান অ্যাসপিরেন্ট। সেটা হচ্ছে যে একটা ফ্যাটিক আসে, প্রিপারেশন ফেজে একটা ফ্যাটিক আসে, ডিপ্রেশন কিছু আসে। তো সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে পারতাম যখন আমি অপশনালটা পড়তাম, এবং অপশনালটা যেহেতু আমি মানে ভালো ফ্রিকোয়েন্সিতেই পড়ার চেষ্টা করতাম, প্রায় পড়তাম, সেই জন্য ফ্যাটিকটা একটু কম এসছে বলে আমার মনে হয়।
কারণ যখনই পড়তে ভালো লাগতো না তখন হয়তো পড়ে একটুখানি একটা কবিতা বললাম, সিলেবাসেরটাই পড়ছি বা তার বাইরেও হয়তো পড়ছি, বা যে উপন্যাসগুলো সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো থেকে হয়তো কোনো একটা ক্যারেক্টারকে নিয়ে একটু ভাবনা চিন্তা করছি, অ্যানালিসিস করছি, তার একটা উত্তর লিখে ফেললাম। মানে এই জিনিসগুলো পড়ে কি হয়েছে যে আমার আহ, যে এটা আসে, যে ক্লান্তিটা আসে, সেই জায়গাটা আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারতাম। আর বাংলা ভাষা সাহিত্য যেহেতু আমি খুব মানে মন থেকে ভালোবাসি আর কি, মানে ফ্রম দ্য সোল বলা যেতে পারে, তো সেই জন্য এটা মানে এর প্রতি একটা স্ট্যাটিস্টিক্স এটাকে নিয়ে আমি অবশ্যই পড়াশোনা করেছেন, তবে মনে প্রাণে সাহিত্য আছে। এটাকে আমি মানে অন্তরে লালন করেছি বলতে পারি, তাহলে স্যারকে একটা প্রশ্ন ভালোবেসেছি। করতে চাই। আমি বেশ কিছু স্টুডেন্টকে চিনি যারা আমার ইংরেজি ব্যাচে পড়ছে, মানে আমি যেহেতু ডেসক্রিপটিভ ও অবজেক্টিভ ইংলিশ ডাব্লিউবিসিএস এর জন্য পড়িয়ে থাকি। অনেকেরই বক্তব্য থাকে, স্যার আমার তো ইংলিশ লিটারেচার আছে, তো ইংলিশ লিটারেচার নিয়ে ডাব্লিউবিসিএস এ কি এগোনো যায়? আসলে খুব কম ক্যান্ডিডেট পাওয়া যায়। এই বছরে কেউ আছে কিনা আমি জানি না, যারা ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও তো, বা জানাবেন যদি কেউ আপনাদের চেনা থাকে। যে বেঙ্গলি লিটারেচার নিয়ে তো দেখতে পাচ্ছি স্যারকেই, তো স্যারের সাথে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করছি, যাতে বাকিরাও বেঙ্গলি লিটারেচার নিয়ে একটু সাহস পাও। বিকজ সাবজেক্টে অপশনাল পেপারে সাহস না পেলে খুব সমস্যা, কারণ তখন কিছু অপশনালি মনোপলিস্টিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্লিজ যদি কেউ জেনে থাকো যে ইংলিশ লিটারেচার নিয়ে কেউ পেয়েছে কিনা আমাকে একটু জানিও। তো স্যার বাংলা লিটারেচার নিয়ে পাশ করা মানে লাস্ট 3-4 বছরে হয়তো থেকে থাকবে ক্যান্ডিডেট, আমার জানা নেই, তবে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব একটা কভার করিনি হয়তো। তো সেক্ষেত্রে এই বাংলা লিটারেচারের সিলেবাস সাবজেক্ট আমরা সিলেবাসের সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই, কিন্তু স্ট্যাটিস্টিক্স থেকে বাংলায় আসা, এবং সেটা অবশ্যই আগে থেকে ছিল বলেই ধারণা। তো আপনার কি কখনো ভয় লাগেনি স্যার যে লিটারেচার সাবজেক্ট এটা মানে বায়াসড হয়ে যেতে পারে, নাম্বারটা কম আসতে পারে? কারণ সামনে আমরা কিছু সায়েন্স সাবজেক্টকেও দেখতে পাচ্ছি, যেটা এখন অনেকেই অকপটে স্বীকার করেন যে সায়েন্স সাবজেক্টে পিপল ক্যান স্কোর ইজিলি 300 আউট অফ 400। তো মানে হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার যে সেই রকম সায়েন্সের একটা ক্ষেত্রে মানে যুদ্ধে আপনি সাহিত্যকে নিয়ে যে নামলেন, ভালোবাসা তো ছিলই, কিন্তু প্র্যাকটিক্যালিটি আর মনের জোর কতটা ছিল? হ্যাঁ, এটাতে মানে বাংলা সাহিত্য নিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষায় সফল হয়েছেন এরকম উদাহরণ রয়েছে, এবং তার থেকে আমি অনুপ্রেরণাও পেয়েছি, মানে তিনি সাহায্য করেছেন। তো আমি ঋণী তার কাছে। তো আপনি চাইলে যাই অবশ্যই হোক, স্যার বা ম্যাম যিনি আছেন তাকে অবশ্যই এখানে আপনি কন্ট্রিবিউট বা ট্রিবিউট দিতে পারেন। আমরা এই ভিডিওটা তো এখন থেকেই যাবে 20-30 বছর। ডাব্লিউবিসিএস 2020 ব্যাচের একজন আছেন, নামটা বলছিলাম, ম্যাডাম আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন আর কি। বেশ, মানে এই বাংলা ভাষা এবং সাহিত্যের মানে কি কিভাবে এগুলো নিয়ে এগোনো যেতে পারে দারুণ। সেসব বিষয়গুলো আর কি। হুম, যাই হোক, তো বাংলা ভাষা ও সাহিত্যতে আমি মানে এটা আসবার আগে আমি একটু, যেহেতু আমার সাহিত্যটা পড়ার একটা হ্যাবিট ছিল, ফলে আমি মানে যেগুলো সিলেবাসে রয়েছে তার প্রায় অনেক কিছুই আমি আগে থেকে আমার পড়া ছিল। সেগুলো হয়তো ফর্মালি প্রশ্ন উত্তর লিখে এভাবে পড়া হয়নি, বাট জিনিসগুলো আমার কিন্তু আগে থেকেই পড়া ছিল আর কি। সুতরাং সেটা সিলেবাসটা দেখে তারপর একটু কোয়েশ্চেন্স গুলো দেখলাম যে কিরকম প্রশ্ন আসছে। তো সেগুলো দেখে আমার মনে হলো যে আমি হয়তো এগুলো ভালো লিখতে পারি, মানে লিখতে পারবো হয়তো। তো এখান থেকে একটা নিজেকে নিজে মোটিভেট করলাম, আর এটা একটা আমি আহ, এটা ডিপ্রেশন কাটানোরও একটা জায়গা ছিল আমার অপশনাল। ওকে। অপশনালটা অপশনালটা ছিল বলে আমার কোনো মানে সেই অর্থে কোনো ফ্যাটিক বা কোনো ডিপ্রেশন এরকম মানে অবশ্যই একটা লাগে, কিন্তু মানে এটা আমাকে আনন্দ দিয়েছে। প্রিপারেশন ফেজে এটা আমাকে ভীষণ রকম আনন্দ দিয়েছে। তো স্যার পরে ভয় ভয় একদমই না, ভয় একদমই ভয় না। একদমই লাগে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি দীর্ঘ 4-5 বছর ধরে অপশনালের একটা সাম্য বা অসাম্য মার্কা প্রতিযোগিতা চলছে। মানে অনেকে টপারকে দেখে অপশনাল নিচ্ছ, অনেকে ভাবছো হ্যাঁ, যে এই ধরনের অপশনাল না নিলে হয়তো আমরা রেস থেকে ছিটকে যাবো। তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, স্যার বাংলা অপশনাল নিয়ে ক্র্যাক করেছেন, এবং আমি দীর্ঘ বহু বছর ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, এবং রাইট নাও আই এম রাইটিং অলসো নভেলস। বিভিন্ন কাজ চলছে আমার একজন লেখক হিসেবে। তো আমার নিজেরও মনে হয়েছে যে আমাদের ডাব্লিউবিসিএস ফিল্ডে লিটারেচারেরও একটা ফেম আসা খুব দরকার, কারণ সংখ্যাটা একটু কম আছে, এটা হয়তো ধীরে ধীরে বাড়বে। যেটা ইউপিএসসি তোমরা যারা আজকে দেখছো যে পিএসসি থেকে ইউপিএসসিতে মতো করে যাতে আমরা বসতে পারি, তারাও চেষ্টা করছে। তো সেক্ষেত্রে ইউপিএসসিতে কিন্তু লিটারেচার অপশনের কিন্তু গুরুত্ব প্রচুর এখনো অবধি। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএসও সেই গুরুত্ব বাড়ছে, এবং বহু বছর ধরেই বাড়ছে, এটা দেখে আমি ভীষণ গর্ববোধ করছি। লিটারেচার যেরকমই হোক না কেন, কিন্তু লিটারেচার নিয়ে একটা মানুষ বসছে এবং সে ক্র্যাক করছে, এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। তো তোমরাও কিন্তু স্যারের এই ভিডিওটা দেখছো, যারা যারা এই ফিল্ডে আছো, যারা বাংলা ভাষাটাকে ভালোবাসো, বাংলা ভাষায় সাহিত্য পড়তে ভালোবাসো, যেটা ভালো লাগে দেখতে ভালোবাসো, তারাও কিন্তু ভেবে দেখতে পারো এবার বাংলা অপশনালের ব্যাপারে। তো স্যার এর পরবর্তী প্রশ্ন আপনার কাছে আসবো, সেটা হচ্ছে প্রিপারেশন ফেজটা তো অনেক দিনের ছিল, সিজিএল হোক বা ডাব্লিউবিসিএস। তো এই প্রিপারেশন ফেজটাতে এমন কোনো একটা ইনসিডেন্ট যেটা হৃদয় বিদারক ছিল, অর্থাৎ যেটা হয়তো সত্যি আপনি ভুলতে পারবেন না, যেটা হয়তো কোনো সময় আপনাকে হার্ট করেছিল, অ্যাসপিরেন্ট ফেজে হয়তো হার্ট হয়েছিলেন, কোনো একটা সময় হয়তো কোনো ধাক্কা খেয়েছিলেন, সেটার পরেও আপনি গেট ব্যাক করেছেন।
সেরকম কিছু তো মানে মানে প্রিপারেশন সেরকম কিছু ফেজে তো কোনো এনিথিং যেটা কোনো মেমোরেবল ইনসিডেন্টও বলতে পারেন, এনি মেমোরেবল ইনসিডেন্ট ফর দ্য অডিয়েন্স। মেমোরেবল ইনসিডেন্ট মানে সেটা আমার সঙ্গে সম্পর্কিত ঠিক নয়, মানে আমার আহ, এক বন্ধু ছিল আর কি, তো আমরা একসঙ্গে প্রিপারেশন মানে এগুলো করতাম আর কি, একসঙ্গে অনেক সময় পড়াশোনা করতাম বা কোনো একটা টপিক বই হয়তো ডিসকাস করলাম, হুম। গুগল মিটে হয়তো ডিসকাস করলাম। তো সেটা করতে গিয়ে কি হতো যে এখানে আবার একটা ইয়ার মেমোরির ব্যাপার আছে, মানে যখন দুজনে বসে একটা কথা আলোচনা করছি, এবার পরীক্ষার হলে গিয়ে দেখছি যে এই কোশ্চেনটা সেটা হয়তো আমরা এই দিনে আলোচনা করেছিলাম, সেটা কানে কানে শুনে মাথায় রয়ে গেছে। এরকম অনেক ক্ষেত্রে আমাদের বহুবার হয়েছে আর কি। তো আমি ওই এক্সাম্পলটা বলতে পারি, প্রিলিমসে বোধহয় একটা প্রশ্ন ছিল ফিলোসফি অফ বম ভগবতী চরণ ভোরা, এরকম একটা কোয়েশ্চেন ছিল আর কি। তো এই কোয়েশ্চেনটা যেমন আমরা এটা আমি জানতাম না, ডিসকাস করতে করতে ও আমাকে ইনফরমেশনটা বলে এবং আলটিমেটলি সেটা পরীক্ষাতে আমি মার্ক করে আসি। তো সেও মার্ক করেছিল। তো যাই হোক, তো তো এবার কি হয় যে সিএইচএস এর পরীক্ষার সময় একবার যেহেতু আমরা পরীক্ষাগুলো দিতাম একসাথে, তো 0.09 নাম্বারের জন্য হি ওয়াজ আনএবল টু পাস দ্য প্রিলিমস। তো এই জায়গাটাতে শুধু তার খারাপ লাগেনি, এটাতে আমারও ভীষণ রকম মানে খারাপ হয়েছিল। আমি চেষ্টা করেছি যে আমি মানে আই অলওয়েজ ট্রাই টু সাপোর্ট ইউ। তো সে এখন অন্য একটা সংগঠনে আছে, সংস্থায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সে কাজ করছে। হি অলসো পাসড দ্য ইপিএফও এসএসসি এক্সাম ইপিএফও। and is a very good friend of mine. ইপিএফও এসএসসি, এবং যতদূর আমি ইপিএফও জানি, এসএসসি। স্টুডেন্টদের জানিয়ে রাখি যারা নতুন নতুন চ্যানেল দেখছো, সম্ভবত ইপিএফও ইউপিএসসি কন্ট্যাক্ট করে, আমি ভুলে হতে পারি তবে। না, ইপিএফও ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, আর হচ্ছে এনফোর্সমেন্ট আর অ্যাকাউন্ট অফিসার, আচ্ছা। ইওএও, হ্যাঁ, আর এপিএফসি। এটা হচ্ছে মানে একটা পার্ট ইপিএফও ইউপিএসসি এসএসসি। করে কন্ট্যাক্ট। হ্যাঁ, একটা বার ইউপিএসসি করে, বাট এটা ওই র্যাঙ্কটা না, এটা আচ্ছা, তা মানে এটা লেভেল 5 প্রবাবলি। লেভেল। তো এটা এনটিএ কন্ডাক্ট করেছে। ওকে, রাইট স্যার। এবার আমরা চলে এসেছি একদম স্যারের সাকসেস স্টোরি শেষ প্রান্তে। একটা কথা আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, পশ্চিমবঙ্গে ইউটিউবে যে পডকাস্ট বা সাকসেস স্টোরি হতো, সেখানে বহু স্টাইল, বহু সঞ্চালনার স্টাইল বা বহু প্রশ্ন, সেগুলো প্রথম আমি শুরু করেছিলাম, তোমরা জানো। পশ্চিমবঙ্গে সিজিএলের একটা বৃহত্তর পডকাস্ট আমার হাতেই শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আমি স্যারকেও এবারে করবো এই ভিডিওটা শেষ হওয়ার আগে, যে স্যার আপনি তো জানেন যে রিসেন্টলি পিএসসি একটা সার্কুলার বা নোটিফিকেশান জারি করেছিল যে 2025 থেকে তাদের পুরো সিলেবাস বা প্যাটার্ন বদলাতে চলেছে, আমরা সকলেই অবগত। তো আপনি একজন অ্যাসপিরেন্ট এবং আজকের দিনের একজন সফল অফিসার হিসাবে আপনার কি মনে হয় যে আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কি যদি সম্পূর্ণভাবেই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যে প্যাটার্নটা তারা প্রপোজ করতে চাইছে, সেই প্যাটার্নটা কি অনেকটাই যুক্তিযুক্ত হবে, নাকি এক্সিস্টিং প্যাটার্নটাতে থাকলেও চলে, নাকি কোনো মানে অনেকটাই কি অ্যামালগামেশন কি হওয়া বলুন দরকার? এখানটা, মানে যে নতুন কি বলুন প্যাটার্নটা, এখন। হ্যাঁ, যে নতুন প্যাটার্নটা পিএসসি আনতে চাইছে, যেটা তারা প্রপোজ করেছিল যে রিটেন এক্সাম হয়ে যেতে চলেছে পুরো ডেসক্রিপটিভ, তো এই পুরো ডেসক্রিপটিভ প্যাটার্নটা কতটা সমর্থনযোগ্য, যদি নাও হয়ে থাকে কেন? মানে সপক্ষে এবং বিপক্ষে যদি কিছু কথা যদি মানে অ্যাসপিরেন্টদের জন্য জানতে চাইছি, বিকজ অ্যাসপিরেন্টরা জানতে চায় টপারদের থেকে, যে অনেকেই ভয় পেয়ে আছে, অনেকেই ভয়ভীত, অনেকে প্রিপারেশন শুরু করছে না। তো এই বিষয়টা যদি কিছু বলেন, বিকজ 10টা বছর ধরে তো একটা অবজেক্টিভ প্যাটার্ন চলেছে, হঠাৎ করেই পুরোটাকেই ডেসক্রিপটিভ করে দেওয়া হচ্ছে। তো পশ্চিমবঙ্গের যে শিক্ষার এই মুহূর্তে যে পরিকাঠামো, তাতে কি পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্ন কি খুব একটা সাপোর্টেবল? বিকজ ডাব্লিউবিসিএস পরীক্ষা তো ডেসক্রিপটিভ আগে ছিল, বোধহয় 13 সাল অব্দি বোধহয় ছিল, 13 সাল না 14 সাল অব্দি বোধহয় ছিল। তারপরে বোধহয় প্যাটার্নটা এমসিকিউ করে চেঞ্জ করা হয়। হ্যাঁ, এবং এখানে যে প্রপোজ যে সিলেবাসটা পাবলিক সার্ভিস কমিশন দিয়েছিল, যে ওই বা এই যে জিনিসগুলো ছিল আর কি। তো ডেসক্রিপটিভ পরীক্ষা যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসটা হয়ে যায়, এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে এবার প্রিপারেশনটা তখন সেইভাবে করতে হবে, অর্থাৎ উত্তরগুলো লিখতে হবে সেইভাবে, তখন সমস্ত মেটেরিয়ালস তৈরি করতে হবে। উত্তর লেখার যে আর্টটা, সেটা তখন আরো আস্তে আস্তে আমাদের যে বাংলা ছেলেমেয়েরা আছে সেটা তারা অ্যাডপ্ট করবে আস্তে আস্তে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সিভিল সার্ভিস পরীক্ষা আছে, অর্থাৎ সর্বভারতীয় যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেক্ষেত্রে বাংলার ছেলেদের সাকসেস রেটটা বাড়ার একটা সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ তখন ইউপিএসসি আর ডাব্লিউবিসিএসটাকে একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন হিসেবে দেখা যায়। এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, সেক্ষেত্রে মানে ইফ ওয়ান ওয়ান্টস টু প্রিপেয়ার ফর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, তাকে কিন্তু আলাদা করে মানে হি অর শি হ্যাজ টু মানে give some efforts in order to prepare for WBCS particularly, কারণ সেখানে এমন কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো ইউপিএসসি তে আদৌ কিন্তু সেগুলো জিজ্ঞেস করা হয় না। আবার WBCS পরীক্ষাতে এমন কিছু জিনিসপত্র আছে স্পেসিফিক্যালি which are not asked in the exams of the UPSC। ফলে দুটোর মধ্যে একটা there is a gulf between these two preparations।
এবার এই যে দুটো ডিফারেন্ট প্রিপারেশনস, মানে দিস টু ক্যান বি ব্রিজড বাই দ্য চেঞ্জ অফ দি সিলেবাস। এইটা আমার মনে হয় যে তখন ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোকে একসাথে নিয়ে প্রিপারেশনটা কিন্তু নেওয়া যাবে। এবার এবার এক্ষেত্রে যেটা বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এবার পরীক্ষাগুলো তো যখন তখন হয় না, একটা নির্দিষ্ট সময়। এবার কোন ধরা যাক ইউপিএসসি পরীক্ষাটা প্রিলিমসটা যে সময় হচ্ছে, তার হয়তো কয়েকদিন পরে আমার ডাব্লিউবিসিএস মেন্স করবে। এবার এই যে সুইচগুলো করা হঠাৎ হঠাৎ করে, একটা পরীক্ষার জন্য এতদিন ধরে পড়ে এলাম, এবার তারপরে আবার কয়েকদিনের জন্য পার্টিকুলারলি ওই মোডে চলে গেলাম, সুইচ অন অফের মতো, এই জিনিসটার অসুবিধাটা কমে যাবে মানে যদি প্যাটার্নটা ডেসক্রিপটিভ যদি হয় আর। তোমরা প্রত্যেকেই স্যারের পুরো একটা ডেডিকেটেড টপার স্টোরি দেখতে মানে এখন আলাদা করে এফোর্ট দিতে হয় ডাব্লিউবিসিএস আর ইউপিএসসির জন্য, দুটো দের একটু ডিফারেন্ট কাইন্ড অফ মানে প্রিপারেশন। তো সেটা তখন অনেকটা এক জায়গাতে এসে যাবে বলে আমার মনে হয়। এটা একটা খুবই ভ্যালিড পয়েন্ট স্যার, যদি এটা পুরোপুরি হয়, এনাক্টেড হয়। তো তোমরা প্রত্যেকেই ডিয়ার স্টুডেন্টস দেখতে পেলে স্যারের একটা পুরোপুরি টপার স্টোরি, যেখানে স্যার কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করলো। আমি আমার প্রিভিয়াস বেশ কিছু টপার স্টোরিতে দেখেছিলাম তোমরা কমেন্ট সেকশনে আরও কিছু কোয়েশ্চেন রিকোয়েস্ট করেছিলে, সেগুলো আমি কিন্তু স্যারকে করেছি। স্যার তার বুক লিস্ট শেয়ার করেছেন, বুক লিস্টের বাইরেও সে বুক লিস্টের বাইরেও যেভাবে প্রিপারেশন স্যার নিজে করেছেন সেগুলিও কিন্তু স্যার শেয়ার করেছেন। আমি চেষ্টা করেছি একজন মেন্টর হিসাবে যতগুলো প্রশ্ন স্যারকে করা যায়, কারণ স্যার একজন সাকসেসফুল অফিসার, তাকে করা যায় করার। এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, কারণ লাইক না করলে ইউটিউব অ্যালগরিদমে ভিডিওটা সিলেক্টেড হয় না। লাইক করলে তবেই আরও ভিডিও বহু ছাত্রছাত্রী অবধি পৌঁছায়। তো স্যার আপনি ভিডিওটা শেষ করার আগে যদি কিছু বলতে চান। এখানে একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা পিয়ার প্রেশারের ব্যাপারটা। সেটা হচ্ছে ধরুন একটা পার্টিকুলার গ্রুপে 3-4 জন একসঙ্গে প্রিপারেশন নিচ্ছে, 3-4টে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে। এবার এটা অনেক সময় মনে হয় যে আমার হয়ে গেল ওর হলো না, কি আমার হলো না ওর হয়ে গেল, ঠিক আছে, মানে এই জায়গাটা থাকে। সেখান থেকে কি হয়, ধরুন এক্স আর ওই দুজন একসঙ্গে পড়াশোনা করছে। এবার এক্স বিকেলবেলা ওয়ের সঙ্গে গঙ্গার ঘাটে দেখা করতে এলো, দিয়ে বললো যে ওই বইটা পড়েছি ওটা কিন্তু দারুণ আছে। ওয়াই কিন্তু অলরেডি ওটা পড়ে বসে আছে কোনো একটা পার্টিকুলার বইতে, তার কিন্তু ব্যাপারটা রেডি হয়ে গেছে, কিন্তু তার মনে হচ্ছে যেন ওই বইটা না পড়লে প্রিপারেশনটা ঠিক মতো হবে না। তো এই জিনিসটা কিন্তু যেন না আসে, মানে নিজের মানে কিপ ফেথ ইন দ্য প্রসেস অ্যান্ড কিপ ফেথ অন ইয়োরসেলফ, কিপ ফেথ ইন দ্য প্রসেস, এটা আমি এই কথাটা বলবো আর কি। কারণ এবার এবার ওয়াই কি করলো, ওই বইটা শুনে ওই বইটা আবার পড়ে নিল। এবার সে কি করলো, একটা সাবজেক্টের জন্য একটা পার্টিকুলার টপিকে দুটো বই পড়ে নিল, সে কিন্তু কিছু নোট ফোট করলো না। এবার সে যখন রিভাইজ করবে তখন কিন্তু কোন বইটা থেকে সে রিভাইজ করবে এটা সে জানে না। ফলে নিজের যা সোর্সেস আছে, নিজের বিচার বুদ্ধিতে নিজের মতো করে সেই জায়গাগুলোকে, পিয়ার প্রেশারটা কিছুটা থাকা ভালো। এবার পিয়ার প্রেশার যদি মানে এক্সিডস দ্য লিমিট, এটা কিন্তু একটা অসুস্থ কম্পিটিশনের জন্য, আনহেলদি কম্পিটিশন। এই জিনিসটার মধ্যে নিজেকে নিয়ে নেওয়া যাওয়াটাই আমার ভালো হবে বলে মনে হয়। মানে পিয়ার প্রেশারটাকে মানে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। এই ভিডিওটা ফিনিশ একটা দুর্দান্ত কনসেপ্ট দিয়েই হচ্ছে স্যার যেটা বললেন, এটা কিন্তু দীর্ঘ আমি 6-7 বছর দেখে আসছি। অনেক ক্ষেত্রে আমি অনেক ব্যাচে পড়া থেকেও দেখেছি এই ধরনের পিয়ার প্রেশার, আমি বুঝতে পারি স্টুডেন্ট থেকে যেটা হয়। তো দারুণ একটা জিনিস স্যার শেয়ার করতেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত কিছু আপনি শেয়ার করেছেন। সামনেই 2024-এর প্রিলিমস, হয়তো নোটিফিকেশন এখন আসেনি, আমরা অনেকেই খুব ভয় পাচ্ছি যে কবে আসবে কবে আসবে, কিন্তু এসে গেলে আমার মনে হয় না পিএসসি আর সময় দেবে, কারণ ওদের হাতেও তাড়াতাড়ি করে তুলতে হবে আর কি। এবার প্যাটার্নটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই বলছেন যে চেঞ্জ হওয়া ভুল না ঠিক, সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু কথাটা হচ্ছে যে ঠিক ভুল হওয়া, পাবলিক সার্ভিস কমিশন যখন চেঞ্জ করবেন বলেছিলেন, তারা তো একটা নির্দিষ্ট ভাবনা চিন্তা থেকেই বলেছিলেন। তারা যখন বলছেন যে এইভাবেই হবে, সেটাও তাদের একটা সুনির্দিষ্ট ভাবনা চিন্তা আছে বলেই তারা দিতেই হবে। মানে যেরকম আমার একটা অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ এটা হওয়া উচিত নয় যে কোনটা ঠিক কোনটা ভুল। মানে অ্যাসপিরেন্ট যদি পাবলিক সার্ভিস কমিশনকে জাজ করতে শুরু করে যেটা ঠিক এটা ভুল, হি ইজ নট ফিট ফর দি পার্টিকুলার এক্সামিনেশন, সেই পরীক্ষার জন্য উপযুক্তই না। One who is judging for public service commission, one who is judging the public service commission, মানে one is not fit for the examination. এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো, আমি আমার আনবায়াসড ওপিনিয়নই দিচ্ছি। 24-25 সালেও যদি এসে আমরা পশ্চিমবঙ্গের জনগণ, যে ছেলেগুলো গ্র্যাজুয়েশন পাস করেছো, মেয়েরা করেছো, তারা যদি এখনও ভাবো যে ইউপিএসসির মতো করে কিছুটা পরীক্ষার প্যাটার্ন করলে সেটা তোমাদের অসুবিধা করছে, তাহলে সত্যি আমাদের রাজ্য থেকে আগামী 10 বছরে ইউপিএসসি থার্ড ডিজিটে যেতে পারবে না, মানে পসিবল হবে না। এইটা কিন্তু কোথাও গিয়ে পিএসসি কিছু ভেবেই করেছে, সিদ্ধান্তটা নেওয়াটা কিছু ভেবেই। এবার অবশ্যই এখনই হয়তো ওটা লাগু হচ্ছে না, তবে দেখা যাক কবে কি হয়। আপাতত যেটা আছে সেটাকে দেখে সত্যিই পড়ো, আর ডোন্ট জাজ পিএসসি টু মাচ, এটা আমারও মতামত। ঠিক।
যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে অ্যাডাপ্ট করতে হবে আমাদের, করতে হবে সেটাই, পরীক্ষাটা দিতে গেলে তো অ্যাডাপ্ট করতে হবে, সেই মতো আর আমি কথা তখন তো স্যার প্রস্তুত করতে ঠিকই হবে। বলেছেন, মানে তোমরা যে সিলেবাসটা চেঞ্জ হয় বলে তোমরা এত চাপ এইগুলো নিচ্ছ, ঠিক না ভুল এই জিনিস অ্যাকচুয়ালি নিয়ে 14 আলোচনা সালের আগে করে সেম সোশ্যাল সিলেবাসটাই মিডিয়ায়। ছিল, মানে অনেকটা সেরাবি সিলেবাস ছিল 14 সালের হ্যাঁ আগে। তো সেক্ষেত্রে আমাদের 13 সাল অব্দি যে অফিসাররা পাস করেছেন তারা কিন্তু দিয়েছেন, মানে তারা ডেসক্রিপটিভ পেপারই পাস করেছেন। তোমরা চাইলে কলেজ স্ট্রিটে এসেও পেপার চেক করে নিতে পারো বা অনলাইনে যদি অ্যাভেলেবেল থাকে। মানে এইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার সভা বসিয়ে সময় নষ্ট করাটা উচিত না, হবে না, পড়াশোনাটা করাটা উচিত হবে বলে এটা আমার মনে আমারও হয়। আমারও মনে হয় সেটাই, মানে সঙ্গমের যুগ শেষ এখন। তো তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি আশা করছি স্মাইল স্টাডি হবে কখনো ভবিষ্যতেও আপনাকে পাবো। একটা টপিক আমি চিন্তা করছি, তোমরা কমেন্টে জানাও স্যারের মাথায় কী টপিক চলছে। যদি আপনাকে কোনো পাই তো আই উইল বি গ্রেটফুল, আমার অ্যাসপিরেন্টদের জন্যই আমার এই কাজগুলো করা। তো অনেক অনেক ধন্যবাদ স্যার, এবং আমি